বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত আগামী 13-10 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 27 তারিখ যশোর ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত যে জনসভার আয়োজন করা হয়েছে, যে জনসভায় বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সুযোগ্য আমির, বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির দূত, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান যিনি পৃষ্ঠপোষক ডাক্তার শফিকুর রহমান। সেই জনসভা সুষ্ঠু এবং সুন্দরভাবে বাস্তবায়ন করবার জন্যে আজকে আমরা এই প্রেস ক্লাবে, যশোর প্রেস ক্লাব, যেটা যশোরের ঐতিহ্যবাহী একটি প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলার সুযোগ্য সহকারী সেক্রেটারি জনাব গোলাম কুদ্দুস। আমাদের মাঝে উপস্থিত আছেন আগামী দিনে নির্বাচনের জন্যে যশোর 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 10 দল সমর্থিত প্রার্থী, যশোর MM বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি, বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব আব্দুল কাদের। আমাদের মাঝে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, যারা দীর্ঘদিন ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় পত্রিকা, স্থানীয় বিভিন্ন পত্রিকায় নিয়মিত নিরাশ পরিশ্রমের মাধ্যমে নিউজ লিখে যাচ্ছেন, সেই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিশেষভাবে স্মরণ করছি এই প্রেস ক্লাবের সঙ্গে যারা জড়িত ছিলেন, বিগত 17 বছরের মধ্যে দুনিয়া থেকে যারা চলে গেছেন, যে সমস্ত সাংবাদিক ভাইরা শহীদ হয়েছেন, যারা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন, আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আর আজকে এই সাংবাদিক সম্মেলনে যারা সুধীজন উপস্থিত আছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে আমরা পেশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে 24শে আগস্ট যে বিপ্লব হলো, বিপ্লব পরবর্তীতে আমাদের যে ফ্যাসিবাদী সরকার ছিল শেখ হাসিনা, সেই সরকারের পতন হয়েছে। আমরা এটা সবাই জানি, সুস্পষ্টভাবে যাদের সামনে ক্লিয়ার আছে। যারা 17 বছর ধরে এদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল, রাজনৈতিক নেতা এবং কর্মীদের উপরে বিভিন্নভাবে নিপীড়ন চালিয়েছিল, অসংখ্য নেতাকর্মীদেরকে যারা হত্যা করেছিল, আয়নাঘর তৈরি করেছিল, একটি বিভীষিকাময় অবস্থা তারা তৈরি করেছিল। বিশেষভাবে বাংলাদেশ জামাত ইসলামীর যশোর জেলায় প্রায় 1250 মামলা ছিল। জামাত ইসলামীর সেন্ট্রাল নেতৃবৃন্দকে তারা হত্যা করেছিল। সেই বিভীষিকাময় অবস্থা থেকে 24-এর গণবিপ্লবের পরে আমরা নতুনভাবে মুক্তি পেয়েছি, স্বাধীনতা অর্জন করেছি। আমরা সুষ্ঠু এবং আগামী দিনে যে নির্বাচন কমিশন যে নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার যে প্রধান ডক্টর ইউনূস যে ঘোষণা দিয়েছিলেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে 2026 সালের, অনেকের মধ্যে আশঙ্কা ছিল, সন্দেহ ছিল যে আদৌ নির্বাচন যথাসময় হবে কিনা। কিন্তু আজকে এদেশের 18 কোটি মানুষ, এদেশের বিবেকবান সাংবাদিক বন্ধুরা সবাই কিন্তু তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে নির্বাচন দৃশ্যমান, এবং আশা করে সবাই যে 12 তারিখে নির্বাচন হবে, সেই নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। সেই নির্বাচনকে সামনে রেখে আমরা যে বক্তব্য দিয়েছিলাম যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করবার জন্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করলে আসলে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা বর্তমান যশোর জেলার যে প্রশাসন, তাদের কাছে যশোর সদর সহ যশোরের 6টি আসনের যে সমস্ত সন্ত্রাস কবলিত এলাকা আছে, যেখানে সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে, যারা এলাকায় মানুষকে ভীতি প্রদর্শন করে এবং নির্বাচন সুষ্ঠু যাতে না হয়, অবাধ যাতে না হয়, তার জন্যে সরকারের বিরুদ্ধে বলদায় তার অবস্থান নিয়েছে। এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবার জন্যে আমরা বারবার তালিকা দিয়েছি,
কিন্তু আমরা তার দৃশ্যমান কোনো ফলাফল কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না। যাই হোক, এই সন্ত্রাসীদের গ্রেপ্তার যদি আমরা না করতে পারি, আসলে ভীতিমুক্ত পরিবেশ যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু এখানে সুন্দর একটা নির্বাচন আশা করা যায় না। জনগণের মধ্যে কিন্তু এখনও ভীতি আছে। যাই হোক, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার মনোনীত দল সমর্থিত যশোরে যে 6 জন প্রার্থী আছেন, এই প্রার্থীদেরকে পরিচিতি করে দেওয়ার জন্যে এবং জাতীয় পর্যায়ে জামাত ইসলামী যদি বাংলাদেশের মানুষের ভালোবাসা, তাদের আন্তরিকতার মাধ্যমে এই নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে যদি দেশ পরিচালনা করার দায়িত্বভার গ্রহণ করতে পারে, তাহলে জামাত ইসলামী আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করবে সে বিষয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আগামী 27 তারিখে সকাল 9:30টায় যে জনসভা হবে, সকাল 8টায় যে জনসভা হবে, এই জনসভায় উনি 9:30টায় বক্তব্য দিবেন। সেখানে উনি জাতির সামনে তুলে ধরবেন। আর আমাদের যশোরের যে 6 জন প্রার্থী আছে, 6 জন প্রার্থীর কাছেই তিনি দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। আর যশোরের উন্নয়নের জন্যে কী কী ভূমিকা সেখানে থাকবে আগামী দিনে, সেই বিষয়েও তিনি বক্তব্য স্থাপন করবেন। সেই সকল বিষয় নিয়েই যাতে সেটা সাংবাদিকদের মাধ্যমে জাতির সামনে সুন্দরভাবে তুলে ধরা যায়, এ কারণে কিন্তু আজকে আমাদের সাংবাদিক সম্মেলন। যাক, আজকে আমরা সাংবাদিক সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই জনসভায় শুধু যশোরের নেতৃবৃন্দই থাকবে, এখানে বাইরের কোনো জনগণও থাকবে না, আর বাইরে কোনো নেতৃবৃন্দ থাকবে না। তো আশা করি জনসভায় জনসমুদ্রে পরিণত হবে, অন্তত 2.5 থেকে 3 লক্ষ মানুষ এখানে উপস্থিত হবে, এটা আমরা আশা করি। আর সাংবাদিক বন্ধুরা যারা আছেন, আপনাদের সবাই কিন্তু জনসভা সুন্দরভাবে যাতে বাইরে ইলেকট্রনিক মিডিয়া পত্রিকা আসে, তার জন্য আপনাদের সবার দাওয়াত থাকলে আপনারা সুন্দর বসার ব্যবস্থা আছে, আপনার সবাই যথেষ্ট উপস্থিত থাকবেন। আর কার্ড দেওয়া হবে আপনাদের সবাই। সকাল 8টায় জনসভায় তো আমরা আসলে অভ্যস্ত না। আমরা সাংবাদিকরা আপনারা জানেন যে একটু দেরি করে ঘুমাই, একটু দেরি করে সকাল থেকে উঠি। এই যে সকালে মানে অন্য কোনো কারণ আছে কিনা? আমি বলি এখানে কোনো কারণ নাই। ওনার ওই দিন 4টা প্রোগ্রাম আছে, যেমন ওনার 26 তারিখও 4টা প্রোগ্রাম আছে, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ। আর 27 তারিখে ওনার 4টে জনসভা আছে, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট। 4টা জনসভা কভার করতে গেলে সকালেই কিন্তু এখান থেকে শুরু হবে। উনি সাতক্ষীরা, বাগেরহাটে তার প্রেস ওই দিকে চলে যান। জাস্ট 9:30টায় উনি বক্তব্য দেবেন। আমাদের সাথে যা কথা হচ্ছে 9:30টায় উনি বক্তব্য দেবেন, আধা ঘন্টা বক্তব্য দেবেন, চলে যাবেন। আর কারো বিষয়ে কোনো আপনাদের পরামর্শ থাকলে খোলামেলায় বলি, আমাদের শাহাবুদ্দিন ভাই আছে প্রচার বিভাগের দায়িত্বশীল, যে মিডিয়াটাতে আরো সুন্দরভাবে আপনারা ইতিপূর্বে তো বিভিন্ন সময় ত্রুটি বিচ্ছিত হয়েছে, সবসময় আপনাদের সামনে বিষয়টা আছে, আরো কিভাবে সুন্দর করা যায় পরামর্শ দিলে আমরা সেটা গ্রহণ করবো। সাংবাদিক যারা যারা যায় এদের থেকে বাধাগ্রস্ত করে আপনার এমএসআর যারা থাকে মোবাইল খোলা বা আপনার ইউটিউব বা ভালো পরামর্শ, এটা ভালো পরামর্শ দিচ্ছে। নিয়ন্ত্রণ না ভাই, আমাদের আরেকটু পরামর্শ হচ্ছে যে আমরা বড় বড় মিটিংগুলোতে যে দেখি যে প্রেস বা সাংবাদিকদের একটা জায়গা নির্ধারণ থাকে বা চেয়ার নির্ধারণ থাকে, পরে যে সেই জায়গাগুলো আমরা বসতে পারি না, একেবারে করা যায়। আমরা চেষ্টা করব, আমরা যাদেরকে কার্ড দিচ্ছি আমরা সর্বাত্মক চেষ্টা করব তাদের সুন্দর একটা কথা বলতে। আমি বুঝতে পারছি। আর কোন প্রশ্ন? খুব ভালো একটা প্রশ্ন আসছে। যশোরের উন্নয়নের জন্যে আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের ভালোবাসা, তাদের যে হৃদয় থেকে আজকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সারা দেশের কোটি কোটি মানুষ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে অবস্থান নিয়েছে, তাদের সেই ভালোবাসার মাধ্যমে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই, আমরা যশোরবাসীকে বলতে চাই, যশোরের যে সমস্ত সমস্যাগুলো আছে
আর যশোর উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব সেই কথাগুলো আমির জামাতের মাধ্যমে জনগণের কাছে বলা। যেমন যশোরের মানুষের একটি দাবি আছে, যশোর যাতে বিভাগীয় শহর হয়, কারণ অবিভক্ত বাংলার প্রথম জেলা কিন্তু যশোর। 1785 সালে যশোর জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে, আর 100 বছর পরে খুলনা কিন্তু জেলা হয়েছে 1846 সালে সম্ভবত। কিন্তু এই খুলনা বিভাগীয় শহর হওয়ার কথা ছিল আসলে যশোর, এটা মিডিল, তা নয় হয়েছে কিন্তু খুলনা। এই জন্য আমরা দাবি করব যাতে যশোরকে বিভাগ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যশোর যাতে একটা সিটি কর্পোরেশন হয়। যশোরের অনেকগুলো সমস্যা আছে, যেমন ভবদার জলাবদ্ধতা, দক্ষিণ বাংলার কান্না আমরা বলি, এটা জাতীয় সমস্যা, যেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে আসছে। ভবদার জলাবদ্ধতায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু 35 বছর ধরে পানির নিচে আছে। যারা এলাকায় গেছে তারা গেলে বুঝতে পারবেন যে এখনো কি মানবতার জীবনযাপন তারা করে। আমাদের সেখানে দাবি থাকবে ভবদার জলাবদ্ধতার স্থায়ী সমস্যার সমাধান করতে। আমাদের যে ভৈরব নদী, এই ভৈরব নদী তো ভরাট হওয়ার কারণে যশোর শহরে যে নদী খননের কথা ছিল সেটাও কিন্তু আশানুরূপ খনন করা হয়নি। আমরা আশা করি এ দাবি আমরা করব। আর বিশেষভাবে নোয়াপাড়া নদীবন্দর, যেখানে নদী ভরাট হওয়ার কারণে নদীবন্দরের কিন্তু অনেক সমস্যা হচ্ছে, অনেক জাহাজ সেখানে আসতে পারে না। নোয়াপাড়ার ভৈরব নদীবন্দর যেটা যাতে আরও সম্প্রসারিত হয় তার জন্যে ভৈরব নদী খনন করা, নোয়াপাড়ার শিল্প অঞ্চলের যে যানজট আছে সেটা মুক্ত করা। যশোর শহরের সব থেকে বড় একটা সমস্যা, যদি আধা ঘন্টা বৃষ্টি হয় শহরে কিন্তু জনগণ চলাচল করতে পারে না। জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যায়। এটারও যাতে স্থায়ী সমস্যার সমাধান করা যায় কিভাবে, তার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমির জামাতের কাছে আমাদের দাবি থাকবে। যশোরে কিন্তু একটা কৃষি বিশ্ববিদ্যালয় নাই। আমরা বলেছি যশোরে যদি একটা ইউনিভার্সিটি হয়, কৃষি বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এলাকার যারা মেধাবী ছাত্র আছে এখান থেকে পড়ালেখা করে তারা জাতির জন্য অনেক খেদমত করতে পারবে। আমরা আরও বলেছি যশোরের যে মেডিকেল কলেজ আছে 16-17 বছর হলো এখনও কিন্তু মেডিকেল কলেজের 500 শয্যার হাসপাতাল চালু করা হয়নি। আমরা বলতে চাই যাতে দ্রুত এই 500 শয্যার হাসপাতালটা চালু করা হয়। সদর হাসপাতাল যাতে 500 শয্যায় করে সুন্দর ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে, এখানে করোনারি কেয়ার ইউনিট, এখানে যাতে হার্টের পেশেন্ট আজকে আমাদের এখান থেকে খুলনায় চলে যায়, কিন্তু এখানে যাতে সরকারিভাবে হার্টের পেশেন্টগুলো সুন্দর চিকিৎসার ব্যবস্থা হয়, সেটাও কিন্তু আমরা দাবি রাখবো আমির জামাতের কাছে, যাতে জাতীয় পর্যায়ে উনি এই ঘোষণাটা এখানে দেয়। যাও তার কমপক্ষে 10টা দাবি থাকবে, তালিকা করা হচ্ছে, আমরা দিব আপনাদেরকে। কমপক্ষে 10টা দাবি থাকবে। যাক, আর প্রশ্ন কারোর আছে? হ্যাঁ, এখানে আমি বলতে চাই আমরা তো নির্বাচন কমিশনের কাছে প্রধান চিফ অ্যাডভাইজার আমাদের সেন্ট্রাল প্রতিনিধি বারবার একটি কথা বলেছে, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড দরকার। কিন্তু এখনও যশোর সদর সহ বিশেষ করে যশোর সদরে বিভিন্ন জায়গা আমরা সেটা দেখতে পাচ্ছি না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের কাছে মনে হচ্ছে জনগণের ভোটের পরে তারা আস্থা রাখতে পারছে না, যে ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে পারবো কি পারবো না। এই আস্থা রাখার ক্ষেত্রে তাদের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণেই আজকে আমরা যশোর সদরের বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মহিলা কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে, উত্ত্যক্ত করা হচ্ছে। তো সেটা যেমন আমাদের হৈবতপুর ইউনিয়নের হৈবতপুর মিরালাউখালী, এখানে আমাদের মহিলা কর্মীদের পরে কিন্তু চড়াও হয়েছে, হামলা করেছে। সেখানে রফিকুল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক, তার নেতৃত্বে গতকালকেই আমাদের সেখানে কিন্তু একটি হামলা হয়েছে আমাদের মহিলা কর্মীদের উপরে। তালবাড়িয়াতেও কিন্তু আমাদের একজন ব্যক্তি, আমাদের একজন কর্মী, তারপরে বাঁশের লাঠি দিয়ে চড়া হয়ে বাড়ি দিতে গেছে। এরপরে আমাদের আছে আরও কয়েকটি জায়গায় মহিলাদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করা হয়েছে। যেমন আজকে শহরে তো আমি কম থাকি, প্র্যাকটিক্যালি বাস্তবতা হচ্ছে আমার নির্বাচন এলাকা ধরো 4 হওয়ার কারণে আমি সকালে রাতে থাকি না, কিন্তু আমি এখন আসার সময় 4 খাম্বার মোড়ে দেখলাম আমাদের সদরের প্রার্থী আব্দুল কাদের ভাইয়ের একটি পেনা বিলবোর্ড, সেখানে দেখলাম একপাশে আগুন পোড়াই দেওয়া হয়েছে। তো এটা আরও যে সমস্ত ঘটনাগুলো আছে আমরা দেখতে পাচ্ছি, শহরের একজন সন্ত্রাসী 6 নম্বর ওয়ার্ডের সন্ত্রাসী রাজু, তাকে পরিকল্পিতভাবে জামিন করানো হচ্ছে, যে ইতিপূর্বে সুমনের ক্যাডার ছিল। এই সমস্ত বিভিন্ন জায়গায় আমাদের কাছে এরকম আসছে যারা সন্ত্রাসী আছে, তাদেরকে জোগাড় করে বিভিন্নভাবে নির্বাচনে যাতে ত্রাস সৃষ্টি করা যায় তার জন্য কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। তা আমরা নির্বাচনে চাই সহনশীলতা, উদারতা। রাজনীতির ক্ষেত্রে তো আমরা পূর্বে সেই জায়গায় ফিরে যেতে চাই না।
পরিবেশ সেই জায়গায় ফিরে যেতে চাই। আমরা রাজনীতি করব, একসাথে বসে চা খাবো, একসাথে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, কিন্তু আমার আদর্শের কথা আমি জনগণের কাছে বলবো। জনগণ আদর্শকে ভালোবাসলে সেটা গ্রহণ করবে, না করলে তারা গ্রহণ করবে না। এখানে তো প্রতিপক্ষের উপরে হামলা করা বা এ ধরনের কোনো বিষয় থাকলে রাজনৈতিক যে সহনশীলতা এটা কিন্তু আর থাকে না। আমরা চাই রাজনৈতিক সহনশীলতা। কাজেই আমরা আশা করি এখন অনেক সুন্দর পরিবেশ আছে, যাতে আমরা প্রতিপক্ষের উপরে কোনো জায়গায় আমরা হামলা না করি এবং ভোটের পরে আমরা আস্থাশীল হই। জনগণের যে মতামত, জনগণের যে ভোট, এটার পরে যদি আমরা আস্থাশীল হয়ে যাই তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকে না। ঠিক আছে কাদের ভাই? অভিযোগ দিয়েছেন যে অভিযোগগুলো এই 6 নম্বরে ঠিক আছে, আর কিছু বলতে চাইছেন? আমরা অনেক লিখিত অভিযোগ দিয়েছি, আমরা লিখিত কয়েকটা অভিযোগ দিয়েছি। আজকে বিলবোর্ডেরটা দিয়েছে। আজকে যে বিলবোর্ড সমস্ত রাত্রি কখন খোলাই দিয়েছে এটা আমরা অভিযোগ দিয়েছি। জি জি, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা এতক্ষণ যাবৎ জামাতে ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানের যে জনসভা যশোর ঈদগাহ ময়দানে আগামী 27 তারিখ অনুষ্ঠিত হবে সেই সংক্রান্তে আমাদের সম্মানিত জেলা আমির অধ্যাপক রসুলের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন। ওনার বক্তব্যের প্রেক্ষিতে আপনারা বেশ কিছু বিষয়ে জানতে চেয়েছেন, সেগুলো উনি উত্তর দিয়েছেন। আমি যেহেতু যশোর 3-এর ক্যান্ডিডেট, যশোর শহর এবং সদর মিলে, সেহেতু কিছু কথা বলার প্রয়োজন আছে। এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন জাতীয় পার্টির প্রচার মাইক ভাঙচুর সংক্রান্ত বিষয়। ইনফ্যাক্ট ওখানে কোনো প্রচার মাইক ভাঙচুর হয়নি, কোনো গাড়িও ভাঙচুর হয়নি। ব্যানার একটু ছিঁড়া ছিল, উচ্ছৃঙ্খল কারা করেছে সেটা ওইভাবে আমাদের কাছে তথ্য নেই। তবে যেহেতু আশেপাশে আমাদের জামাত ইসলামের বেশ কিছু নেতাকর্মী ছিলেন, আমাদেরও একটা সভা চলছিল, সেখানে স্বভাবতই দায় এসে পড়েছে বা কোনো মহল বা কেউ তাদের জামাতকে দায়ী করেছে। তো আমরা দেখেছি সেখানে আমাদের কোনো সক্রিয় কোনো নেতাকর্মী এই কাজে অংশগ্রহণ করেনি। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, যেই করুক না কেন এটা অবশ্যই নিন্দনীয়, আমরা এটা কখনোই সমর্থন করি না। এবং আমাদের পক্ষ থেকে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে আমরা দেখা করেছি, কথা বলেছি এবং আমরা দুঃখ প্রকাশ করে আমরা তাদের কাছে বলতে গেলে আমরা দুঃখ প্রকাশ করেছি। আমরা চাই যে নির্বাচনী সুন্দর পরিবেশটা অব্যাহত থাকুক। এরপর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যশোর তো দীর্ঘদিন যাবৎ একটা সন্ত্রাসের শহর। এখনো পর্যন্ত আমাদের শহরের চারিপাশ দিয়ে এমনকি শহরের ভিতর দিয়েও অনেক সন্ত্রাসী যারা অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং এইসব সন্ত্রাসীরা এখন থেকে বেশ কিছুদিন আগে, অর্থাৎ 24-এর 5ই আগস্টের আগে তারা একটা গ্রুপে ছত্রছায়ায় থাকতো। এখন তারা তাদের শেল্টারটা চেঞ্জ করেছে মাত্র। সেই সন্ত্রাসী, সেই ইললিগাল আর্মস তাদের কাছে এখনও আছে, যারা মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং জনগণও বেশ সন্ত্রস্ত এইসব সন্ত্রাসীদেরকে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে। আমরা এই ব্যাপারে জেলা প্রশাসনকে অবহিত করেছি। আমরা নির্বাচন যে অফিস আছে বা নির্বাচন কর্মকর্তা আছেন, রিটার্নিং কর্মকর্তা আছেন, সব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আমরা অবহিত করেছি। আমরা চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার জন্যে এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, নইলে নির্বাচনী কার্যক্রমের সুষ্ঠুতা ব্যাহত হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। একটা বিষয় একটু জানার ছিল, ওই যে আপনি বলছেন আপনাদের মহিলা কর্মীদের হয়রানি করা হচ্ছে, হ্যাঁ, তো বিষয়টা এর সাথে আরেকটু সংযুক্ত করে আমরা ভিডিও দেখতেছি যে
যে আপনাদের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি যে নাম্বার, ভোটার আইডি নাম্বার, পাশাপাশি বিকাশ নাম্বারও চাচ্ছে। এই যে জায়গাটা কি কাজে লাগাতে আমাদের কোনো নির্বাচনী কর্মী কোথায় বিকাশ নাম্বার চেয়েছি আমার কোনো প্রমাণ নাই। এটা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট, এর কোনো প্রমাণ নেই। এগুলো কেউ নিজে কন্টেন্ট তৈরি করে ছাড়তে পারে। আমাদের এটা অভ্যাস নাই, আপনারা জানেন। আমাদের কোনো বিকাশের প্রয়োজন হয় না। জনগণ স্বতঃস্ফূর্ত হবে, এবার দাঁড়িপাল্লায় ভোট দেবে, এটা আশা করি। জি, কিছু টাকা যে আইডি কার্ড নেওয়া হয়েছে শুধুমাত্র পোলিং এজেন্টের জন্য, কিছু হতে আইডি পারে। কার্ড নেওয়া হয়েছে। যাদেরকে পোলিং এজেন্ট করবে আইডি কার্ড তো লাগবেই, আমাদের করবে।